আম্মা আমি ওই রাইসার বিয়ে করে নিয়েছি। সালাম। কি? হাই 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 হাই, এটা আমি কি দেখতেছি? বিয়ে করে আনছে মানে? আম্মা, আপনার ছেলের কত অধপতন হয়েছে দেখছেন? একটা ডিভোর্সি পরিবারের মেয়ের বিয়ে করে এই বাড়িতে আনছে, মান সম্মান তো সব শেষ। ফরিদ, তোর ভাই বলে পরিচয় দিতে তো আজকে আমার লজ্জা লাগতেছে। সি সি সি, তোমার ভাই দেখে আমার ভাই গলা টিপা মেরে লাইতাম। এ বড়পা, তুমি কি বলতেছো? মানে আমার পরিচয় দিতে তোমার লজ্জা লাগতেছে? আমি তো বুঝতেছি না, রাইসার বিয়ে করে কি আমি মহাভারত অশুদ্ধ করে ফেলছি? শোন ফরিদ, গলাবাজি করে কোনো নষ্ট জিনিস ভালো প্রমাণ করা যায় না। আর একবার যদি নষ্ট মেয়ের পক্ষ নিয়ে কথা কস, আমি তো গলা টেনে ছিঁড়া ফেলাম। আম্মা, একজন সৎ চরিত্রবান স্ত্রীর পক্ষে একজন স্বামী কথা বলবো, এটাই তো স্বাভাবিক। তাতে গলাবাজির কি আছে? আর মা, তুমি কারে নষ্ট বলতেছো? রাইসা নষ্টা মানে ওর দোষ কি? ডিভোর্স যদি হয়ে থাকে ওর বাবা মার হয়েছে, ওর তো কোনো দোষ নাই এই জায়গায়। ও তোমার ছেলের বউ, তুমি ছেলের বউ হিসেবে মেনে নাও। চুপ কর হারামজাদা, ওর মতো ডিভোর্সির মেয়েরে আমি কোনোদিন আমার বাড়ির পুত্রবধূ হিসাবে মেনে নিব না। আম্মা, একদম আপনি ঠিক বলছেন। যে মেয়ের বাপ মার ডিভোর্স হয়েছে, তার তো ডিভোর্স হওয়ার সম্ভাবনা 99% শিওর। আম্মা, ডিভোর্স ওর রক্তে মিশে গেছে। ও যখন তখন তোমাদের মান সম্মান ধুলায় মিশাই দিবে। বড়পা, মার কানে বিষ জ্বালার চেষ্টা করবি না। এ কোন জায়গা থেকে শুনছস যে চোরের ছেলে চোর হয়, ডাকাতের ছেলে ডাকাত হয়, ডাক্তারের ছেলে ডাক্তার হয়? হ্যাঁ, কোন জায়গায় শুনছস যে ডিভোর্সের বাপ মার সন্তান ডিভোর্সি হয়? এরকম নজির আছে? ফরিদ, তোমার বোনরে ভূগোল বুঝায় না। আমি বুঝাইতেছি না, এটা ভুলে যায় না। আপনি আর আমার বড় বোন মিল্লা আমার মার মাথাটা খাইতেছেন। কেউ আমার মাথা খায় নাই, তুই আর এই ডিভোর্সি মাইয়াই আমার মাথা খাওয়ার জন্য যথেষ্ট। আম্মা, এটা কি বললা তুমি? ঠিকই হচ্ছ, আর এই মুহূর্তে এবারে থেকে লাথিষ্ট মেরে বের করে দে। ও এবারে পুত্রবধূ হওয়ার যোগ্য না। অসম্ভব মা, আমি যেহেতু বিয়ে ওরেই করছি, ওই আমার সাথে সংসার করবে। ফরিদ, তুই ভুলিয়া যাস না, আমি তোর মা। আমার কথার বাইরে গেলে তার পরিণতি কত খারাপ হয় এটা তুই ভালো করে জান। মা, তোমাকে একটা স্পষ্ট করে কথা বলে দিই, আমার পরিণতি যাই হোক, তোমার কথা শুই না আমি আমার স্ত্রীকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবো না। ওরে আমি বিয়ে করছি, ও আমার সাথে সংসার করবে। অসম্ভব। জামাই, জি আম্মা। ফরিদকে এই মুহূর্তে ডিভোর্সি মেয়ে সহ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ও জানি আর এই বাড়ির তীর সীমানায় কোনোদিন না আসতে পারে। ফরিদ, এই মুহূর্তে এই অচল মালটাকে নিয়ে এই বাড়ি থেকে বাইরে হলো, নাইলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দেব। দুলাভাই, আপনি কিন্তু ভুলে যান না, এটা আপনার বাড়ি না, এটা আমার বাবার বাড়ি। তুইও ভুলে যাস না, এটা আমারও বাপের বাড়ি। আমি এই বাড়ির মেয়ে, তুই এই বউরে নিয়ে এই বাড়ি থেকে বের হ। অসম্ভব, ও এই বাড়ি থেকে যাবো না। ও এই বাড়িতে থাকবো, এই বাড়িতে আমার সাথে সংসার করবো। এই চলো। দাঁড়াও, তুমি কি কইলে হইব নাকি? তুমি এই বাড়িতে ঢুকতে পারবা না। পারবো না মানে? এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি ঢুকতে পারবো না? না করার আপনি কে? আপনি কে? হ্যাঁ, এই চলো চলো। আমি আমার স্ত্রীর সাথে কথা বলতেছি, তোমরা হুট করে ঘরে ঢুকলা কেন? ফরিদ, এই ডিভোর্সি মেয়ের সাথে তুমি সংসারও করতে পারবে না, বাসরও করতে পারবে না। আম্মা, মানে কি বলতেছে তোমার মেয়ে আর মেয়ের জামাই? কি বলতেছে? যা কইতাছে একদম ঠিক কইতাছে। তুই মেয়ের এখন কথা থেকে বের করে দিবি। কেলো সোনিয়া জামাই, মেয়ের এখন কথা বের করে দাও। বের করে দিব মানে? সে আমার স্ত্রী, ওর সাথে আমি সংসার না করলে কি করব? তুই এই মেয়ের লোকে সংসার করতে পারবি না। তুই যদি এই মেয়ের লোকে সংসার করস, তোর বাপের সব সম্পত্তি কিন্তু আমার মালিককে দিয়ে গেছে। তুই কিন্তু কানা করে পাবি না, সব আমি সোনিয়া মালিককে দিই। জামাই, সোনিয়া, তোমরা দাঁড়া রয়েছে কেন? এই বড় এক বের করে বের থেকে। তুই আবার কিছু কইলে তোর মাথা খাস। ও মা, আমার বাবা ইঙ্গে গেল, বাবা ইঙ্গে গেল। ওরে মা গো মা, ও আমার বাবা ইঙ্গে গেল। আমার পা অনেক ব্যথা করতেছে। আপা, দুলা ভাই, আপনারা আমার লাগে এরকম নির্মমতা করেন না। আমি একটা অসহায় ভাইয়া। আম্মা, আম্মা, আমি তো এই বাড়ির সম্মান। যার বাবা মার ডিভোর্স হইছে সেই বাড়ির সম্মানের তুই এই বাড়ির কলঙ্ক। স্ত্রীর বিপদে স্বামী আসবে, এতে অবাক হওয়ার কি আছে? সাসরা হারামজাদার মন রাখছে চাইতেছে গলা টিপে মারিয়া ফেলাই। মা, অনেক হয়েছে, অনেক হয়েছে। আমার স্ত্রী এই জায়গায় পড়ে থাকবো না, এটাই ফাইনাল। ফরিদ, মা, তুমি কোনো চিৎকার করবে না, কোনো চিৎকার করবে না। আমি তোমার কোনো কথা শুনবো না। রাইসা, ওঠো, চলো। আমার পাউডার মনে হয় ভেঙে গেছে, আমি উঠতে পারবো না। চলো। ওরে, আমার পাও ভেঙে গেছে। গরম 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 গরম।
কাপড় দিয়া ধর। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি তোমার মতো এরকম একজন স্বামী পাইছি। তোমার মুখের দিক চাইয়া আমি আমার পুরোটা জীবন কাটায় দিতে পারো। রাইসা, আমিও তোমার অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, এখন খাওয়াই দিতেছি, তুমি হা করো তো। হা করো, আমি মুখে তুলে দিতেছি। মা, এটা তুমি কি করতেছো? ওর মুখে খাওয়ান তুলে দিয়া পিড়িতে খেতেছ জানোয়ারের বাচ্চা। মা, এগুলো কি বলতেছো তুমি? ঠিকই কইছি, এই ডিভোর্সের বাচ্চার মুখে আমার ঘরে একটা খাওয়ানো যাইব না। সোনিয়া, প্লেটটা সরাই ফেলা। মা, এগুলো কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে, খুব বাড়াবাড়ি। তোমরা কি শুরু করছো? এই বাড়ি থেকে আমি রোজগার করি, আমি রোজগার করে এই সংসারটা চালাই। সে আমার স্ত্রী, আমার রোজগারের উপর তার হক আছে না? এসব কথাটা কোনো লাভ নাই। এই ডিভোর্সের মুখে একটা খাওয়ানো ঢুকবো না। এই সোনিয়া, চাই কেন প্লেট। আপা, খাবারগুলো ডিস্টেন্স দিয়ে যাও দে। মা কি কইছে তোর কানে জানে? নাকি স্কুল ড্রাইভার দিয়া তোর কানে সিধু বড় করতে হইব? দেখ, বেশি কথা না বাড়ায়া খাবার প্লেটটা দে, ও ওষুধ খাইবো। আর যদি বাড়াবাড়ি করস তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে তুই আমার বোন। কি করবি তুই? কি করবো? কইসা তোমার গালে একটা সর মারবো। আর আমি চাই দেখমু। হ্যাঁ, আমার সাথে চটাং চটাং কথা বললা তুই এই বান্দি বাংসার সাথে সংসার করবি, এইটাও আমি হইতে দিব না। সোনিয়া, চল চলো। সবকিছু তো আমার জন্যই হইল, আমি এখন কি করুম কও? তোমার কিছু করা লাগবে না। জমিদারের বাচ্চা এখানে এসে বসে রইছো, সারা বাড়ি দুনিয়াদারি আমি খুঁজে হয়রান হইতাছি, আর এখানে এসে মোবাইলে গল্প করতাছ জমাইয়া। হ্যাঁ, আমি গল্প করতেছি না আপা, একটু নানির লগে মোবাইলে কথা কইতেছিলাম। আরে বাপরে, তোমার নানির বাড়ির গল্প এখানে আমরা শুনতে আসিনি। টিউবওয়েলে থালা বাসন আছে, এখন তুই ধুবি, চল। তাইলে আপনারা আমারে এবারের বউ হিসেবে মাইনা নিচ্ছেন? না না না, তোমার বউ হিসাবে মাইনা নেনি, তোমার বান্দি হিসাবে মাইনা নিছি। না, বান্দি হিসেবে আমি এই বাড়িতে কোনো কাম করতে পারবো না। যদি কাম করি সেটা সসম্মানেই করো। এই, তোর বাপ মা যেই কাজ করছে তাতে তুই সম্মান পাওয়ার যোগ্য না। তোর যে বান্দি হিসাবে সম্মান দিতেছি, এটাই অনেক। বান্দি হিসেবে এই বাড়ির কোনো কামই আমি করতে পারবো না। কাজ করবি না মানে? কাজ কেমনে করেই তো এটা আমার জানা আছে। সব কাজ করবি তুই। আপা, আমি ব্যথা পাইতেছি, ছাড়েন। খবরদার বাবু, কোনো ছাড়াছাড়ি নাই। ওই যেরকম গাড়তারামি করতেছে, ওর লগে আমরাও গাড়তারামি করবি। খারাপ চল। করছিস আমি করে কোনো লাভ হবে না, সব কাজ করতে হইবে বান্দি। আপা, চল চল চল, কইতাছি আমার লাগে এমন না করলে আমি করুম। আপা, আমার ছাড়েন, আমি ব্যথা পাইতেছি। ও মা, ব্যথা পাইতেছি, ব্যথা পাইতেছি। আপা ছাড়েন না, আপা অনেক ব্যথা পাইতেছি। আমার মাথার খুলিটা উঠে যাইতেছে মনে হচ্ছে। তুই যে গাড়তারা তোর এইভাবে মারা উচিত। এই বাসন কুসন যা আছে সব মাজবি, বাড়িতে সব কাজ করবি বান্দির মতো। আপা, আমি সব করুম, কিন্তু এই বাড়ির বান্দি না, আমি এই বাড়ির বউ হিসেবে সসম্মানে সব কাম করে দেবো। দেখছো ঘুইরা ফিরে একই কথা করতেছে। বিচার আমি মানছি, তাল গাছ আমার, বুঝছি। ওরে এইভাবে কাজ হবে না, ওরে লাঠি দিয়ে বাইরে সোজা করতে হবে, তাহলে দেখবা তেরা রক্তটা না সোজা হয়ে গেছে। ঠিকই কইছো, মায়ের উপরে কোনো ওষুধ নাই। আপা, আপনি আমার গায়ে হাত তুলবেন? প্রয়োজনে পা তুলবো, তারপর তোর তাল বাহান আমি ছুটাইতেছি। লাঠিটা কই গেল? বউ, তোমার লাঠি লাগবো না? হ্যাঁ, লাঠি লাগবো মানে এই ইচ্ছা মতো পিড়াও। ক বাসন কুসন গুলো ধুবি না কোনটা? আমি সব করবো আপা, আপনি ওরে মারেন কারেন, আপনি যা খুশি তা করেন, কিন্তু আমার একটা বার আপনার ভাইয়ের বউ হিসেবে আপনারা একটু সম্মান করেন আমারে। বান্দির বাচ্চা বউ হিসেবে মাইনা কোনদিন কত বড় সাহস তোমার! আমার বউর গায়ে যদি আরেকটা লাঠি দিয়ে বাড়ি দেওয়ার চেষ্টা করতেছো, তাহলে তোমার জামারে পিড়াই আমি মেরুদণ্ড বাঁকা করে ফেলাবো একদম। যাও, কত বড় সাহস! আর যদি কোনোদিন দেখি যে আমার বউর উপর অত্যাচার করো, সবগুলো বাইরে আমি বাড়িতে বাইরে করে দেবো। তোমার মারছে? না, মারতে পারে নাই। তুমি চলে আসছো না, নাহলে আজকে মায়ের খাইতে হইতো, তুমি না আইলে। আমি কি করবো কও?
আমি তো সবসময় তোমার পাশে থাকতে পারবো না, আমার তো কাজের লেগে বাইরে যেতে হয়। আচ্ছা ঠিক আছে, চলো চলো। বাপ মায় ডিভোর্স করছে দেখে আজকে এই দশা। সবাই মনে করে যে ডিভোর্সি বাপ মার সন্তানরা খুব খারাপ হয়, আর এই জন্য এই বাড়ির মানুষ আমার বউ হিসেবে মাইনাও নিতে পারে নাই। কি কস বোন, তোর এখনো বউ হিসাবে মাইনা নেয় নাই? আরে নানি, নানি আপনি চিন্তা করেন না, আমি আপনার নাতনির পাশে আছি। আমি জানি নানা ভাই, তুমি অনেক বড় ভালো মনের মানুষ। আমার নাতিনেরে তুমি সুখেই রাখবা। আমার শালারে পাম্পট্টি দিয়ে কোনো লাভ নাই। আপনার নাতনির এই বাড়িতে কোনো ঠাঁই হবে না। দুলা ভাই কি শুরু করছেন? একজন মুরব্বীর সম্মান দিয়ে কথা বলতে হয়, কেমনে সম্মান দিতে হয় সেটা জানেন না আপনি? কি এই বুড়িকে করবো আমরা সম্মান? যার মেয়েকে বিয়ের পর ডিভোর্স দিয়েছে সে যে কত ভালো হবে সেটা আমরা জানি। দয়া করে আমার নানির কোনো অপমান করেন না। আমার নানি তো মুরব্বী মানুষ, সে সহ্য করতে পারবে না। চুপ কর ডিভোর্সির বাচ্চা। জামাই, এই ফকিন্নি বুড়ি মহিলা আমার বাড়িতে ঢুকলো কিভাবে? আহারে আম্মা, আপনি বুঝতেছেন না, এরকম গরিব ফকিনীরা তো আড়ালে বাড়ির মধ্যে ঢুকে। দুলা ভাই আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। আর মা, তোমার একটা কথা বলি, তুমি কিন্তু আমার নানি শাশুড়ি অপমান করে কথা বলতেছো। ওনার তো কোনো দোষ নাই, উনি তো নির্দোষ। চুপ কর হারামজাদা। একটা ফকিন্নির লেগা নিজের মাস্টার দতরা করো তো লজ্জা লাগে না? না করে না, কারণ তুমি যারা ফকিনের বাচ্চা বলতেছো না, সে তোমার চেয়ে ভালো মানুষ। চুপ কর। তোর এই ফকিন্নির বাচ্চা লাগে জুতা পিটা করে বাড়ি থেকে বের করে দে। আমার মতো ফকিন্নির লেগে আমার নাতিনেরে আপনারা এরকম করেন না। আমি ওর মুখের দিকে তাকাই বুঝতে পারছি আমার নাতিনটা কেমন আছে। আপনাদের কাছে অনুরোধ করে কইতেছি, আমার নাতিনটার আঘাত করেন না। ওনার ইমোশনাল কথা শোনার টাইম আমার নাই। জামাই, জি আম্মা। এই বুড়ির লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়ে আসো। আম্মা, তোমার একটা কথা বলি, আমার নানি শাশুড়ি এই বাড়িতে আসার পর তোমরা যেভাবে অপমান অপদস্থ করতেছো, লাথি উস্টারছে কম না। আর তোমাদের কে বলছে বাপ মা যদি ডিভোর্সি হয় সন্তানও ডিভোর্সি হবে? এই কথা কে বলছে? কই পাইছো তোমরা এইসব কথা? এই বুড়ি এই বাড়ি থেকে যাবি, লাত্তি উষ্টা মেরে এই বাড়ি থেকে বের করবো। মারা উচিত, মারা উচিত। বড় আপা, তুই কারে লাথি উস্টা দিবি? কারে লাথি উস্টা দিবি? দরকার হলে আমি তোদেরকে লাথি উস্টা দেবো। বনে, আমি তোর লেগে কিছুই করতে পারলাম না। তুই আমার মাফ করে দিস বোন, তুই আমার মাফ করে দিস। আব্বা, মা, তোমরা তো তোমাদের ডিভোর্সের পর কেউ কারো মুখ দেখো নাই, কেউ কারোর সামনে চাও নাই। আমি তোমাকে আজকে এক জায়গায় করছি একটা উদ্দেশ্যে। আমার মনের ভিতরে কিছু গাঁথা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই আমি, নাইলে যে আমি মরে যাও শান্তি পাবো না। তোমরা কি আমার প্রশ্নের জবাব দিবা? মানে তুই অমর করে বলিস না রে মা, আমি সহ্য করতে পারি না, আমার বুকটা ফাইটা যায়। বাবা হয়ে মেয়ের এরকম করুণ অবস্থা দেখবো কখনো চিন্তাও করি না রে মা, চিন্তাও করি না। মারে, তোর কষ্ট দেখা আমার পুরো পৃথিবীটা তোলপাড় হয়ে যাইতেছে। আজকে আমি তোর সব প্রশ্নের উত্তর দিব। জিগা মা, তোর যা যা প্রশ্ন আছে সব জিগা। আব্বা, তোমাদের সংসারে কি অনেক বেশি অশান্তি ছিল যেটা তোমরা সহ্যই করতে পারো নাই? আচ্ছা, আমার মুখের দিকে তাকায় অন্তত তোমরা পারতা না সংসারটা করে যাইতে? তোমরা এই ডিভোর্স নামের কলঙ্কের সিদ্ধান্তটা থেকে বাইর হইতে পারতা না তোমরা চাইলেই? তাইলে তো আমার জীবনটা ভালো হইতে পারতো, তাইলে তো আজকে আমার এই দশা হইতে পারতো না। তোমাদের ডিভোর্সের আগুনে অভিশপ্তর মতো আমি জৈলাপুরা সারকার হয়ে যেতেছি আব্বা। আমার বাঁচার আশাও নিভু নিভু। আচ্ছা, তোমরা কি ভালো আছো? আমিও শান্তিতে নাই রে মা, শান্তিতে নাই। এই সমাজে ডিভোর্সের পরে খুব কম সংখ্যক মাইয়া আছে যারা শান্তিতে থাকে। আমি আমার নিজের অহংকারের কারণে তোর নিষ্পাপ মুখটার দিকে পর্যন্ত তাকাই নাই, তোর ভবিষ্যতের কথাও চিন্তা করি নাই।
তুই আমারে মাফ করে দে মা, তুই আমারে মাফ করে দে। মা, তোমাদের মতো এই সমাজে অনেক বাপ মা আছে যারা নিজেদের আত্ম অহংকারের কারণে এই ডিভোর্স নামের কলঙ্কে নিজেদের জীবন জড়ায়, আর এরকম আমার মতো নিষ্পাপ সন্তানের জীবন জড়ায়। আমার মতো নিষ্পাপ ছেলেমেয়ের জীবন ধ্বংস হয়ে যায় তোমাদের কারণে। মা, আব্বা, তোমরা তো পারতা নিজেদের আত্ম অহংকার থেকে বেরিয়ে এসে সুন্দর মতো সংসার করতে, তাহলে তো আমার জীবনটা ধ্বংসের হাত থেকে রক্ষা হইত। পারতা না তোমরা? আপনাকে মতো নোংরা লোক আমার বাড়িতে আইছেন কেন? বিয়ান সাহেব, আপনি এটা কি কইতাছেন? এই চুপ! আপনার মতো নোংরা লোকের থেকে আমি বিয়ের আসলে ঘৃণা লাগে। আফা, আমাকে ভুলের শাস্তিতে আমাকে মায়ের জীবনটা তো চোখ পানেন না, আমার ঘরে ক্ষমা করে দেন। কিসের ক্ষমা? তোর এই নষ্ট মেয়েকে আমার বাড়ি থেকে নিয়ে যা, নইলে তোর মেয়ে লাশ পাবি। তুমি এটা কি বলতেছো? যা হুঁসস এটাই ঠিক। জামাই বাবাসি, তোমরা মা ছেলে ঝগড়া করো না, দোষ তো আমাকেই। আপনাকে এই সমস্ত নাটক দেওয়ার মতো সময় আমার নাই। আপনি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যান। চলে যাব, আপনার বাড়িতে আমরা থাকতে আসিনি। তবে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ করবো। কোনো অনুরোধ করবেন না, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যান। তুমি এসো, আপনার পায়ে ধরে বেড়াচ্ছি। আমার গল্প আপনার শাস্তি আমার মেয়ের দিয়ে না বিয়ান সাহেব। আপনি যত শাস্তি দিতে চান আমারও দেন বিয়ান সাহেব, আমারও দেন। আপনি কোন অনুরোধ আমি শুনবো না। পাড় ছাড়েন না, চলো। বিয়ান সাহেব, আপনার কাছে জোড়াত করে মিনতি করতেছি, আপনি আমার মেয়েটারে আপনার পুত্র বধূ করে আপনার বাড়িতে রাখেন। আর আর শাস্তি দিয়ে না বিয়ান সাহেব, আর শাস্তি দিয়ে না। আমি মরে গেল তোর মেয়েকে আমার বাড়ি বসে মেনে নিব না। বের হয়ে যা আমার বাড়ি থেকে। আমরাও মানবো না। আপা, একটা বার দয়া করেন। কোনো দয়া নাই, বের হয়ে যা আমার বাড়ি থেকে। মা, তুমি এটা কি করতেছো? কি বলতেছো তুমি? চিৎকার করবি না, তুই যে আমার ছেলে সেটা আমি ভুলে যেতে বাধ্য হব। জামাই, জি আম্মা। ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। ঠিক আছে আম্মা। কি হলো? আপনারা দাঁড়া আছেন কে? আম্মা কি বলছে শুনেন নাই? সুন্দর করে বের হবেন নাকি হালকা তার চিঠি দিয়ে আপনাদের বের হয়ে যেতে বলবো? কোনটা? না জামাই, তারা দরকার হইব না, আমরা চলে যাইতেছি। মারে পারলে তোর এই অপরাধী বাবারে ক্ষমা করে দিস না মা। যদি পারস আমারও ক্ষমা করে দিস। জামাই বাবাজি, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার মায়ের একটু দেখে রাখো, ভালো রাখো। ঠিক আছে। তোমাকে এই সংসারের অশান্তির জন্য আমরাই দায়ী। তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতাও আমাকে নাই, তারপরেও যদি পারো ক্ষমা করে দিও। ক্ষমা করে দিও। তুমি দাঁড়া এসে কেন? চলো। তুমি তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো, তোমার কিছু হইব না।